প্রথমে আমাকে একজন বলেছিল যে ওই নর্মাল শুরু করেছিলেন যে শখে একটুখানি লিখে দেবে, কিছু একটা লিখবে, তো সেই লেখা, সেই শুরু। তো তারপরে যখন শুরুটা করলাম, শুরু করার পর দেখলাম যে স্কুলে সারাদিন একটা প্রাইভেট স্কুলে চাকরি করে আমার যেটা মানে সারাদিন বাদে আমার যে জব স্যাটিসফ্যাকশন, আর তার সঙ্গে অবশ্যই একটা ফিনান্সিয়াল জায়গা যেটা একটা অবশ্যই কনসার্ন থাকে, তার থেকে এখানে অনেক অল্প সময় আমি অনেক বেশি টাকা ইনকাম করতে পারছি। আর একটা জিনিস যেটা আমি যখন 7 বছর 8 বছর আগে শুরু করেছিলাম, তখন এটার যেটা মার্কেট এক্সপ্যানশন ছিল কন্টেন্ট রাইটিং এর, এখন সেটার এক্সপ্যানশন আরো অনেক বেশি। তার কারণ কি? ওয়েবসাইট প্রচুর পরিমাণে বেড়ে গেছে এখন। তার কারণ সোশ্যাল মিডিয়ার আগে থেকে ইউজেজ অনেক বেড়েছে, মানুষের এক্সপ্যানশন অনেক বেড়েছে, ওভারঅল সবকিছুর প্যাটার্ন ডিজিটালাইজ হওয়া অনেক বেড়েছে, এবং প্রত্যেকটাই তো কন্টেন্ট। তো এটার জন্যই মানে কন্টেন্ট রাইটিং তো শুধুমাত্র আমরা একটা ব্রড ডিভিশন করতে পারি দুটো ভাগের, যে একটা একাডেমিক একটা নন একাডেমিকে, কিন্তু কন্টেন্ট রাইটিং এ তার মানে এই নন একাডেমিকের পরিসরটা অনেকটা ফরেন কান্ট্রির ওপর হয়, মানে ফরেন কান্ট্রি স্টুডেন্টদের নিয়ে হয়, তো তাদের থেকে ইন্ডিয়ান ছেলেমেয়েদের ইংলিশের বেস যে কোনো দিন অনেক ভালো, স্বাভাবিক। সেটা আমি তোমাকে দেখাতে পারি, মানে তুমি নিজেরা দেখলে হয়তো বিশ্বাস করবে না যে আমরা অনেক ভালো ইংলিশ লিখি। এটা একটু কমন সেন্স বলি, একটা যে কোনো নর্মাল লোক সে যতটা ভালো বাংলা লিখতে পারে তার থেকে ভালো ইংলিশ লিখতে পারে, কারণ যেহেতু আমাদের মাতৃভাষা বাংলা, আমাদের ওটা মনে হয় যে আমরা তো পারবোই, ওটাই। এবং কিন্তু ইংলিশটা আমাদের শিখতে হয়, কারণ ওটা একটা ফরেন ল্যাঙ্গুয়েজ। ওদের ক্ষেত্রেও তাই, ওরা যদি কেউ বাংলা শেখে ওরা বাংলাটা বেটার লিখবে হয়তো এখানে ল্যান্ডাম লোকের থেকে। এবং তুমি এটা দেখলে হয়তো ওজনই ওরা ইন্ডিয়ান ছেলে মেয়েদের এই ওদের কন্টেন্ট লেখাগুলোর জন্য, ওদের এই অ্যাসাইনমেন্ট লেখাগুলোর জন্য ভীষণ ভাবে ভরসা করে, এবং যে কারণে ইন্ডিয়ান ছেলে মেয়েদের ডিমান্ড এত বেশি। এই জন্য আমাদের ব্যাচ 1 এবং ব্যাচ 2 100% প্লেসমেন্ট, এবং যারা চাকরি করতে চেয়েছে, যারা সিনসিয়ারলি কাজ করেছে, তবে একটা সবকিছুর প্রথমে এই জিনিসটা প্রয়োজন যে আমি কতটা কাজটা করতে চাইছি। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু বিদ্যাস্তুর নো কফি বিফোর কেরিয়ার পডকাস্টে। আজকে আমাদের সঙ্গে রয়েছে একাডেমিক কন্টেন্ট রাইটিং অ্যান্ড জেনারেল কন্টেন্ট রাইটিং এর ম্যাম সায়নী ম্যাডাম। তো ওয়েলকাম সায়নী ম্যাডাম, আপনি আমাদের থার্ড ফ্যাকাল্টি যিনি এই পডকাস্টটিতে এসেছেন। তো আজকে প্রথমে একটু বলে দিই এই পডকাস্টটার কারণটা কি। দেয়ার ইজ নো মিনিং, জাস্ট আমরা আড্ডা মারবো এবং আলোচনা করবো যে এই কন্টেন্ট রাইটিং এর যে কোর্সটা করলে কি কি বেনিফিটস আছে, আর কেমন ভাবে ক্লাসটা করবে, এবং আপনার থ্রু আউট দ্য এক্সপিরিয়েন্স। এবং শুরুর আগে বলে দিই, বিভিন্ন ধরনের চাকরির নোটিফিকেশন এবং বিভিন্ন ফ্রি কোর্স এবং যে বিভিন্ন আমাদের স্কিল ডেভেলপমেন্ট সেগমেন্ট আছে, তার সেগুলো যাতে আপনারা ইনফরমেশন পান, তার জন্য সাবস্ক্রাইব করুন বিদ্যাস্তুর চ্যানেল এবং বেল আইকনে ক্লিক করে দিন যাতে নোটিফিকেশন পেতে পারেন। আচ্ছা, তাহলে শুরু করি। শানি ম্যাডাম, এটা আমাদের কত নম্বর ব্যাচ আমার মনে নেই। 3 নম্বর চলছে আর 4 নম্বর শুরু। 4 নম্বর শুরু হবে। প্রথমে বলে দিই, এই কন্টেন্ট রাইটিং এর কোর্সটা নিয়ে আমি খুব একটা মানে পেয়েছিলাম না, যেটা এটা ডিমান্ড আছে কিনা। আমি আইটির লোক একেবারেই, মানে শুধু আমি বিভিন্ন ধরনের ডেটা সায়েন্স বা ওয়েব ডেভেলপমেন্ট এইগুলোর দিকেই আমার মানে তাও কিছুটা নলেজ আছে, কন্টেন্ট রাইটিং সম্পর্কে আমার জিরো নলেজ। তো আজকে আমি আপনার স্টুডেন্ট, ঠিক আছে? তো আপনার থেকে আমি জানবো এই যে কন্টেন্ট রাইটিং বিষয়টা, আপনি প্রথম নিশ্চয়ই আপনি নিজের কেরিয়ার শুরু করেছেন একটা সময়, তো আপনি কি ভেবেছিলেন যে কন্টেন্ট রাইটার কেন হবো? মানে লোকে ডাক্তার হতে চায়, ইঞ্জিনিয়ার হতে চায়, কেউ তো আর ছোট থেকে বলে না বড় হয়ে আমি কন্টেন্ট রাইটার হবো। আপনার এটা মনে কেন হলো? আপনার শুরুটা না মনে হয়নি, মানে আমিও হতে চাইনি কন্টেন্ট রাইটার। আমার শুরুটা হয়েছিল স্কুলে পড়ানো দিয়ে। আচ্ছা, আমি 6 থেকে 7 বছর স্কুলে পড়িয়েছি। আমার যেহেতু সাবজেক্ট ইংলিশ ছিল, আমি হায়ার ক্লাসে ইংলিশ পড়াতাম। তারপরে কন্টেন্ট রাইটিং এ ঢোকা অ্যাকচুয়ালি আমি শখে। আচ্ছা, মানে প্রথমে আমাকে একজন বলেছিল যে ওই নর্মাল শুরু করেছিলেন যে শখে একটুখানি লিখে দেবে, কিছু একটা লিখবে, তো সেই লেখা, সেই শুরু। তো তারপরে যখন শুরুটা করলাম, শুরু করার পর দেখলাম যে স্কুলে সারাদিন একটা প্রাইভেট স্কুলে চাকরি করে আমার যেটা মানে সারাদিন বাদে আমার যে জব স্যাটিসফ্যাকশন, আর তার সঙ্গে অবশ্যই একটা ফিনান্সিয়াল জায়গা যেটা একটা অবশ্যই কনসার্ন থাকে, তার থেকে এখানে অনেক অল্প সময় আমি অনেক বেশি টাকা ইনকাম করতে পারছি। বাহ, এটা একদম পরিষ্কার। কারণ একটা জিনিসকে ভালো লাগার থেকেও আমাদের তো পেট চলার ব্যাপারও আছে, তো পকেটে পয়সা না থাকলে কিছুই হয় না, তো ওটার দরকার সবথেকে বেশি। এবং আমার যতদূর মনে হয় আমাদের যারা স্টুডেন্ট আছে শখে বা আরেকটা কিছু শিখে নির থেকে অনেক বেশি যেটা আমাদের মানে মোটিভ, যে লোকে উপার্জন করুক, যাতে রোজগার করতে পারে। আরেকটা জিনিস যেটা আমি যখন 7 বছর 8 বছর আগে শুরু করেছিলাম, তখন এটার যেটা মার্কেট এক্সপ্যানশন ছিল কন্টেন্ট রাইটিং এর, এখন সেটার এক্সপ্যানশন আরো অনেক বেশি। তার কারণ কি? ওয়েবসাইট প্রচুর পরিমাণে বেড়ে গেছে এখন। তার কারণ সোশ্যাল মিডিয়ার আগে থেকে ইউজেজ অনেক বেড়েছে,
মানুষের এক্সপ্যানশন অনেক বেড়েছে, ওভারঅল সবকিছুর প্যাটার্ন ডিজিটালাইজ হওয়া অনেক বেড়েছে, তার অনেকটাই এবং বেড়েছে। তো প্রত্যেকটাই এটার তো জন্যই কন্টেন্ট। হ্যাঁ, তো এটার জন্যই মানে কন্টেন্ট রাইটিং তো শুধুমাত্র আমরা একটা ব্রড ডিভিশন করতে পারি দুটো ভাগের, যে একটা একাডেমিক একটা নন একাডেমিকে, কিন্তু কন্টেন্ট রাইটিং এ তার মানে এই নন একাডেমিকের পরিসরটা অনেকটাই বড়। তো যেটা এই ডিজিটালের যুগে মানে ওটার জন্যই এত বেশি ডিমান্ড কন্টেন্ট রাইটিং এর। আজকে তুমি একটা ছোট কোম্পানি চালাচ্ছ, তুমিও কিন্তু পুরোপুরি ডিজিটাল মাধ্যমেই চালাচ্ছ অবভিয়াসলি। তো এবার এই যে ধরো এখানে দাঁড়িয়ে যে আমাকে এই কন্টেন্ট গুলো লিখতে হচ্ছে এখন, তুমি যত ভালো কন্টেন্ট লিখবে তত তোমার কাছে তোমার টার্গেট অডিয়েন্স তত বেশি রিচ করবে। এক্স্যাক্টলি। তো এরকম বিভিন্ন কোম্পানি মানে আমাদের যেগুলো রিনাউন, ধরো আমাদের চলাফেরার পথে আমরা যে কোম্পানিগুলো দেখছি তার টপ এমএনসি, প্রত্যেকের ক্ষেত্রে কন্টেন্ট রাইটিং লাগে। এবার তুমি কতটা ভালো কতটা দক্ষতার সঙ্গে লিখছো তার উপর তোমার ডিপেন্ড করবে তুমি কতটা সুযোগ পাচ্ছ সেটার, কিন্তু ওভারঅল সুযোগ অনেক অনেক বেশি। তো ওই জন্যই আমার এখানে টিকে যাওয়া। আমি স্কুলের চাকরি ছেড়ে দিয়েছিলাম, তারপরে 1 বছরের মধ্যে ছেড়ে দিয়ে আমি ফুল টাইম কন্টেন্ট রাইটিং এ 7 বছর ধরে আছি। বাহ, আচ্ছা। তো শায়নী ম্যাডাম একটা ওভারঅল ভিউ দিলেন ওনার এক্সপিরিয়েন্স সম্পর্কে, উনি কেন শুরু করেছিলেন এবং কিভাবে কন্টেন্ট রাইটিং এ এগোনো উচিত সেগুলো নিয়ে আবার আলোচনায় আসছি। তো তার আগে আমি জানতে চাই এটা কারা করতে পারে, মানে এর জন্য কি কোনো প্রি রিকুইজিট জিজ্ঞেস করে যে আমি কি পারবো কন্টেন্ট রাইটার হতে, তো কারা করতে পারে এটা? দেখো, এটাকে আমরা একটু ভালো করে বলতে পারি যে যেহেতু কন্টেন্ট রাইটিং কে আমরা ব্রডলি দুটো ভাগে ভাগ করছি, এবং নিউজ কন্টেন্ট রাইটিং এও রয়েছে, সেটা আমরা অবশ্যই আছে। নিউজ কন্টেন্ট রাইটিং এর যিনি প্রিয়ম সেনগুপ্ত, তার সঙ্গে আমরা আরেকটা এরকম ছোট করে পডকাস্ট করব। এবারে যেটা একাডেমিক কন্টেন্টের যে বিষয়টা, একাডেমিক কন্টেন্টের বিষয়টাতে রিকোয়ারমেন্ট বা তুমি এলিজিবিলিটি যদি বলো যে কি দরকার, অ্যাজ সাচ কোনো মানে হার্ড এন্ড ফাস্ট কোনো রুলস নেই। তোমার বেসিক ইংলিশের নলেজ দরকার, যেটা স্কুল লাইফে মোটামুটি আমাদের সবার থাকে আপ টু ক্লাস 12। এবার হ্যাঁ, এবং আমাদের যে একাডেমিকের যে কাজগুলো যেগুলো বেশিরভাগ না মানে প্রায় সবটাই ফরেন কান্ট্রির ওপর হয়, মানে ফরেন কান্ট্রি স্টুডেন্টদের নিয়ে হয়। তো তাদের থেকে ইন্ডিয়ান ছেলে মেয়েদের ইংলিশের বেস যে কোনো দিন অনেক ভালো, স্বাভাবিক। সেটা আমি তোমাকে দেখাতে পারি, মানে তুমি নিজেরা দেখলে হয়তো বিশ্বাস করবে না যে আমরা অনেক ভালো ইংলিশ লিখি। এটা একটু কমন সেন্স বলি, একটা যে কোনো নর্মাল লোক সে যতটা ভালো বাংলা লিখতে পারে তার থেকে ভালো ইংলিশ লিখতে পারে, কারণ যেহেতু আমাদের মাতৃভাষা বাংলা, আমাদের ওটা মনে হয় যে আমরা তো পারবোই ওটাই। এবং কিন্তু ইংলিশটা আমাদের শিখতে হয়, কারণ ওটা একটা ফরেন ল্যাঙ্গুয়েজ। ওদের ক্ষেত্রেও তাই, ওরা যদি কেউ বাংলা শেখে ওরা বাংলাটা বেটার লিখবে হয়তো এখানে ল্যান্ডাম লোকের থেকে। এবং তুমি এটা দেখলে হয়তো ওজনই ওরা ইন্ডিয়ান ছেলে মেয়েদের এই ওদের কন্টেন্ট লেখাগুলোর জন্য, ওদের এই অ্যাসাইনমেন্ট লেখাগুলোর জন্য ভীষণ ভাবে ভরসা করে, এবং যে কারণে ইন্ডিয়ান ছেলে মেয়েদের ডিমান্ড এত বেশি। এই জন্য আমাদের ব্যাচ 1 এবং ব্যাচ 2 100% প্লেসমেন্ট। এবং যারা চাকরি করতে চেয়েছে, যারা সিনসিয়ারলি কাজ করেছে, তবে একটা সবকিছুর প্রথমে এই জিনিসটা প্রয়োজন যে আমি কতটা কাজটা করতে চাইছি, কতটা সিনসিয়ারলি আমি কাজটা করতে চাইছি। এটা আমি সমস্ত ফ্যাকাল্টিদের কাছেই শুনি। আজকে এই যে এতগুলো কোর্স কন্ডাক্ট করা হচ্ছে বিদ্যাস্তু থেকে, এত ভালো ইনিশিয়েটিভ, তো এখানে দাঁড়িয়ে ক্লাস সবাই টাকা দিচ্ছে, ক্লাসে ভর্তি হচ্ছে, তারপর কয়েকজন হয়তো অর্ধেক দিন ক্লাসই করে না। এবার সে বলছে আমার চাকরির দরকার, বাট সে বিষয়টা জানে না আমার ওয়ার্ক ফ্রম হোম দরকার, আমি বিষয়টা জানি না। আদারওয়াইজ যারা কাজ করতে চেয়েছে প্রত্যেকে কাজ করতে পারছে। আর এবং কন্টেন্ট রাইটিং তো ওয়ার্ক ফ্রম হোম প্রচুর পাওয়াও যায়, প্রচুর জায়গায় কাজ আছে। বেশিরভাগই আমাদের ওয়ার্ক ফ্রম হোম প্যাটার্নেই কন্টেন্ট রাইটিং হয়, কারণ যেহেতু একাডেমিক কন্টেন্টটা বিদেশে নিতে হয়, আমাদের তো ইউকে তে বসে কাজ করা সম্ভব নয়। স্বাভাবিক। সেটআপ গুলো মানে 80% সেটআপ হয় হচ্ছে ওয়ার্ক ফ্রম হোমেই, আর কিছু আছে যেগুলো অফিস বেসড কাজ। তো মানে এরকম আমাদের যারা প্লেস অলরেডি হয়েছে তার মধ্যে ওদের 70% ওয়ার্ক ফ্রম হোম করে আর 30% একদম ফুল টাইম অফিসে গিয়ে করে। তো এবং এই কোর্সটাতে আমাদের একাডেমিক নন একাডেমিক এর সাথে সাথে নিউজ কন্টেন্ট রাইটিং ও রয়েছে, এবং আমরা সবাই দেখি যে এত নিউজ পোর্টালস, রেগুলার বেসিসে নিউজ পোর্টালস আমরা দেখতে পাই। আগে শুধু 2-3টে বড় বড় নাম, আমি নাম নিচ্ছি না কোনো ব্র্যান্ডের, তাদেরকেই দেখা যেত। সেটাও ডিজিটাল, মানে সেটাও হ্যাঁ অবভিয়াসলি। এখন আমার বাড়িতে আগে 6টা পেপার আসতো, এখন একটা আসে, একটা জাস্ট। ওইজন্য ওটা সেটাও কেউ করে মানে কেউ করে জাস্ট হেডিংটা পড়ে চলে যায়। অ্যাকচুয়াল কিন্তু আমরা সবাই জানি যে আমরা ওই সোশ্যাল মিডিয়াতে দেখি। তো যত ডিজিটালাইজ হবে যে কোনো বিষয়, আলটিমেটলি এটাও মানে যেটা বুঝতে পারলাম যে আলটিমেটলি আইটি সেই ওই আইটির দিকেই যেতে হয়। আচ্ছা, আমি একটু মানে থ্রু আউট এই থার্ড ব্যাচ চলছে, স্টুডেন্টদের নিয়ে আপনার এক্সপিরিয়েন্স যদি শেয়ার করেন। স্টুডেন্টরা কিরকম, মানে তাদের ওভারঅল একটা যে যারা রয়েছে অলরেডি, আমাদের সব থেকে বেশি কন্টেন্ট রাইট প্রথম ব্যাচে বোধহয় 63 এবং তার 68 ছিল প্রথম ব্যাচ, তারপরে 60 মতো ছিল সেকেন্ড ব্যাচ, এই থার্ড ব্যাচে ওরকমই, মানে ফোর্থ ব্যাচও তাই হবে। আমাদের 68 আর হতে দেবো না, আমরা প্রথম 60 সিটি আমরা রাখবো, কারণ বেশি হয়ে গেলে শায়নী ম্যাডামের অসুবিধা হয়ে যায়।
হ্যাঁ, অভিজ্ঞতা যদি জিজ্ঞেস করো, অভিজ্ঞতা খুবই ভালো। কারণ আমার একটা যেহেতু আগে থেকে পড়ানোর অভিজ্ঞতা ছিল, আমি প্রথম দিকে ভাবছিলাম যে পারবো তো, মানে এতগুলো ছেলে মেয়েকে, এবং এখানে ছেলে মেয়েরা তো স্কুলের বাচ্চা নয়, সবাই অ্যাডাল্ট। তো সেখানে দাঁড়িয়ে কিন্তু আমি এতটাই স্যাটিসফাইড সবাইকে পড়িয়ে, এবং শুধু তাই নয়, যেহেতু ওরাও একটা নতুন জিনিস শিখছে, তো ওদের মধ্যেও আগ্রহটা, কিছু একটা করব সেই একটা ইচ্ছে, এটা আমি দেখেছি মানে খুব বেশি রকমেরই আছে। এবং সব থেকে যেটা আমার ভালো লেগেছে যে এই ব্যাচগুলোতে, বিশেষ করে আমার সেকেন্ড ব্যাচের নাম করব আমি এখানে, বয়সের মানে এত রকমের মানুষ, মানে 18 বছরের ছেলের সাথে 65 বছরের বৃদ্ধ একজন, উনি আমার সাথে কন্টেন্ট রাইটিং ক্লাস করেছেন, এবং দুর্দান্ত অভিজ্ঞতা আমার। তো এই জন্য বলছি যে এটাতে কোনো রকম এজ বার নেই, মানে এজ লিমিট নেই, যে কেউ করতে পারে। তবে হ্যাঁ, গ্রাজুয়েটটা প্রেফার করা হয়, এবং যদি আপনি চাকরি করতে চান তাহলে সেক্ষেত্রে মোটামুটি 40 একটা এজ বার ধরা হয়। এবার ধরুন আপনি চাকরি করলেন না, ফ্রিল্যান্সিং এর দিকে, হ্যাঁ, এবার আমি আসছিলাম সেটা, যে এদের ফ্রিল্যান্স এবং পার্ট টাইম জবেরও প্রচুর সুযোগ আছে। ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে কোনো এজ বারের ব্যাপার নেই, যে এদের 60 বছর বয়সও চাইলে কাজ করতে। কফিটা খান, ঠান্ডা হয়ে খাচ্ছি। আচ্ছা, যেটুকুন বলে রাখি যে আমাদের কিন্তু এই ব্যাচের মানে যেহেতু সিট সংখ্যা কম থাকে, তো যত তাড়াতাড়ি অ্যাডমিশন নেবে তত তাড়াতাড়ি তত বেশি কিন্তু সুযোগ মানে পাওয়ার। এছাড়া এই জন্য আমরা 30 পর থেকে আর সেই যে ডিসকাউন্ট আমাদের থাকে সেটা আমরা দিই না। তো ডেসক্রিপশনে রয়েছে সমস্ত ফোন নাম্বার, এবং যদি আমাদের ওয়ার্কশপ গুলো হয় সেগুলো যদি জয়েন করতে চান দেখে নিতে, সেখানে সেই গ্রুপে জয়েন করতে পারেন, অথবা ডিরেক্টলি অ্যাডমিশন নিতে পারেন। এই ব্যাচটার ক্ষেত্রে খালি আমি বলি একটু তাড়াতাড়ি করতে, তার কারণ ওই সিট সংখ্যা। আচ্ছা, নেক্সট শেষের দিকে পৌঁছে গেছি, আর কয়েকটা কথা জাস্ট জিজ্ঞেস করবো যে যদি মানে এই কন্টেন্ট রাইটিং কোর্সে আমরা প্রথম ব্যাচ দুটোতে দেখেছিলাম যে কোর্স শেষ হওয়ার আগেই মানে অনেকে কাজ করতে শুরু করে দিয়েছে। তো কিন্তু আমাদের প্লেসমেন্টের ক্ষেত্রে মানে কাজের আসার ক্ষেত্রে একটা বিভিন্ন টাইম থাকে, যে এই টাইমের একটু কম, এই টাইমে প্রচন্ড বেশি। আমি এরকম দেখেছি 186 খানা ভ্যাকেন্সি ছিল, আমরা সেগুলো মানে স্টুডেন্ট অত নেই আমাদের, যেহেতু একদম নতুন কোর্স। পুরোনো অন্যগুলো হলে আমাদের অসুবিধা হতো না, অন্য স্টুডেন্টদের পাঠাতে পারতাম। তো এই কোর্সে শুরু হচ্ছে বোধহয় এই মাসেই কিছুদিনের মধ্যে, শেষ হবে ফেব্রুয়ারি নাগাদ। সেই সময় চাকরির বাজার কিরকম থাকবে? হ্যাঁ, আমি সেটা বলে দিচ্ছি। নন একাডেমিক কন্টেন্ট, যেগুলো ডিজিটাল কন্টেন্ট, এসইও বা ধরো কপিরাইটিং, ব্লগ, এগুলোর জন্য কিন্তু আলাদা কোনো মানে সময় লাগে না, সারা বছরই এগুলো থাকে। কিন্তু একাডেমিকের ক্ষেত্রে যেটা আমার মেইন ফোকাস থাকে, একাডেমিক এরিয়াটা, যেরকম আমাদের স্কুল কলেজে পরীক্ষা থাকে, হয়তো পরীক্ষা অ্যানুয়াল এক্সাম শেষ, আমরা 1 মাস বসে আছি। তো ইউকেতে বা বাইরের দেশগুলোতে একই প্যাটার্নে চলে ব্যাপারটা। তো ওই জন্য আমাদের মোটামুটি ওই মার্চ, এপ্রিল, মে, জুন, মানে জুন মাস অব্দি একটা প্রচন্ড রাশ থাকে কাজের। জুন, জুলাই, আগস্ট একটু ডাউন থাকে। আচ্ছা, তার মানে ওরা যখন শেষ করবে তাহলে ওদের তো এখন সেটা একদম ভেরি নাইস পিক মার্কেট পাবে। ইভেন এখন যে ব্যাচটা চলছে তারাও কিন্তু পিক মার্কেট পাবে মোটামুটি। জানুয়ারি মাসে যখন প্রথম দুটোতে তো সবাই পেয়ে গেছে, তো তারাও জানুয়ারির পুরো মার্কেটটা পাবে। যদি তারা সত্যিকারেরই কোথাও জয়েন করে প্রপারলি কাজ করতে চায়, দেয়ার আর হিউজ স্কোপস। বেশ দারুণ লাগলো, দারুণ। তো বোঝাই যাচ্ছে যে এইবারও মানে এই যে ব্যাচটা এবং আগের ব্যাচটাও যারা রয়েছে, যারা এই ভিডিওটা দেখছো, তারা কোনো চিন্তা নেই, এই ডিসেম্বর শেষ হলেই একদম আবার তোমাদের কাজের ব্যবস্থা হয়ে যাবে। শাইনি ম্যাম নিজেই দেখে নেন প্লেসমেন্টের ব্যাপারটা, ওখানে আমাকে মাথা গলাতেই হয় না। তো যারা নতুন জয়েন করছেন বা করছো, তাদের জন্য কোনো চিন্তা নেই, একদম মার্কেট যে সময় অন হবে সেই সময় তোমরা পাবে। তো থ্যাংক ইউ ম্যাডাম, আপনি অফিস টাইমে এসে আমাদের আজকে সময় দিলেন, খুব ভালো লাগলো। এবং সবাইকে জানিয়ে রাখি অল দ্য বেস্ট, কেরিয়ার তৈরি হোক। এবং আরেকটা জিনিস, লেখাটা বাংলাতে হলেও ইংলিশে হলেও আমাদের এই মিডিয়ামটা কিন্তু বাংলাতে হয়, আমরা মাতৃভাষায় শিখবো। তো লাস্ট একটা কথা বলে শেষ করি, যেটা আমাদের মোটো, বাঙালি বাংলায় শিখবে, বাংলায় চাকরি করবে। ধন্যবাদ।